আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান আজকে আপনাদের জন্য একটা কোরিয়ান থ্রিলার সিনেমা এ হার্ড ডে এর গল্প নিয়ে হাজির হলাম। তো শুধুমাত্র একটা বাজে দিন কিভাবে আপনার সম্পূর্ণ জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে সেটাই আজকের গল্পের মূল দৃশ্যপট। তো আজকের গল্পটা কিছুটা বড় হতে পারে কারণ এই থ্রিলারটা অনেক সুন্দর একটা গল্প। যাই হোক, যেখানে অন্য একজনের কারণে ঘটে যাওয়া একটা দুর্ঘটনার ফলে নিজের জীবন বরবাদ হয়ে যাবার একটা করুণ গল্প তুলে ধরা হয়েছে। তো চলুন আর দেরি না করে ইন্ট্রো চলতে থাক। আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই আমাদের জ্ঞান সু নামের একজন গোয়েন্দা পুলিশ অফিসারকে দেখানো হয়। জ্ঞান আসলে ফোনে কথা বলতে বলতে তার অফিসের দিকে ফিরছিল কারণ তার কাছে একটা ড্রয়ারের চাবি ছিল। যাই হোক, অফিসে কথা বলতে বলতে জ্ঞানকে তার বড় বোন ফোন করে। কথা শুনে মনে হচ্ছিল জ্ঞান আসলে তার বাড়িতে কোনো মৃত্যুর অনুষ্ঠান ছেড়ে খুব জলদি তার অফিসের দিকে ফিরে যাচ্ছিল। তাই জ্ঞানের বড় বোন তাকে জলদি বাড়িতে ফিরে আসতে বলে। তো যাই হোক, এইসব কথা বলতে বলতে রাস্তার মধ্যেই জ্ঞানের গাড়ির নিচে একটা কুকুর চলে আসে। কোনো রকমে জ্ঞান সেই কুকুরটাকে বাঁচিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলে হঠাৎই তার গাড়ির সামনে একজন মানুষ চলে আসে আর সেই মানুষটির সাথে তার গাড়ির এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়। জ্ঞান জলদি গাড়ি থেকে নেমে সেই মানুষটিকে দেখতে যায় আর সে খেয়াল করে মানুষটি ততক্ষণে মারা গেছে। প্রচণ্ড ভয় পেয়ে যায় জ্ঞান, আর তখন সেখানে সেই কুকুরটিও চলে আসে যাকে কিছুক্ষণ আগে জ্ঞান বাঁচিয়েছিল। জ্ঞান কি করবে সেখানে কিছু বুঝে ওঠার আগে সে দেখতে পায় তার সামনে একটা পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। জ্ঞান প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে সাথে সাথে মরে পড়ে থাকা সেই লোকটিকে নিয়ে রাস্তার পাশে একটা জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে। ধীরে ধীরে সেই পুলিশের গাড়িটা তার দিকে এগিয়ে আসতে থাকলেও এক পর্যায়ে পুলিশের গাড়িটা সেই রাস্তা থেকে ঘুরে অন্য রাস্তায় চলে যায়। বিপদ কেটে যাওয়ায় কিছুটা শান্ত হয় জ্ঞান। সে লাশটাকে তার গাড়িতে তুলে নেয় আর সেখান থেকে চলে যাবার পথে সে দেখতে পায় রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে গাড়ি চেকিং করছিল। একজন পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে আর তাকে ড্রাগ টেস্টিং এর জন্য একটা ডিভাইসে ফু দেওয়ার জন্য বলে। সে পুলিশকে অনেক বোঝায় যে সে নিজেও একজন গোয়েন্দা পুলিশ আর আজকে তার মায়ের মৃত্যুর অনুষ্ঠান ছিল, তাই সে মনের কষ্টে কিছুটা মদ খেয়ে ফেলেছে। এইসব কিছু বলে সে সেখান থেকে চলে যেতে থাকলে সেই পুলিশ অফিসারটি তার গাড়ির ফাটা কাঁচ দেখে তাকে আবার ধরে ফেলে। এখন সেখানে থাকা বড় পুলিশ অফিসার এসে তাকে জিজ্ঞাসাবাদ করে আর জ্ঞান তাকে বিভিন্নভাবে ম্যানেজ করার চেষ্টা করছিল, কিন্তু তারা কেউই জ্ঞানের কথাই বিশ্বাসই করছিল না। কারণ জ্ঞান যে আসলে একজন গোয়েন্দা পুলিশ অফিসার ছিল তার কাছে তার জন্য প্রমাণ করার কোনো আইডি কার্ডও ছিল না। তাই বিপদ থেকে বাঁচার জন্য জ্ঞান সেই পুলিশ অফিসারদেরকে তার আইডি নাম্বার বলে দেয়। কিন্তু তখনই কয়েকজন পুলিশ অফিসার জ্ঞানের গাড়ি চেকিং করতে থাকে আর এটা দেখে জ্ঞান তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে থাকা পুলিশদের সাথে জ্ঞানের বেশ হাতাহাতি শুরু হয়ে যায়। কিন্তু গাড়ি সম্পূর্ণভাবে চেক আপ করার আগেই ওয়াকিটকির মাধ্যমে সেখানে থাকা পুলিশ অফিসারেরা জানতে পারে যে জ্ঞানের আইডি আসলে ভেরিফাইড, অর্থাৎ জ্ঞান আসলে একজন গোয়েন্দা পুলিশ। তাই তারা জ্ঞানকে ছেড়ে দেয়। আসলে জ্ঞানের অফিসে এখন অ্যান্টি করাপশন অফিসারেরা রেড দিতে এসেছিল, কারণ তাদের কাছে তথ্য ছিল জ্ঞান এবং তার সঙ্গী সাথীরা সবাই দুর্নীতিগ্রস্ত। জ্ঞানের অফিসের ড্রয়ারে তালা দেয়া ছিল আর সেই চাবিটাই ছিল জ্ঞানের কাছে, যে চাবিটার জন্য তার কলিগেরা জ্ঞানকে তাড়াতাড়ি অফিসে ফিরে আসতে বলেছিল। কিন্তু তার অপেক্ষা না করে সেই অ্যান্টি করাপশন অফিসারেরা সেই ড্রয়ারে তালা ভেঙে সেখানে অনেক কালো টাকা উদ্ধার করে। সেখানে একটা ডায়েরিও ছিল, কিন্তু সেই ডায়েরি পড়ার আগেই গোয়েন্দা বিভাগের চিফ অফিসার সেখানে চলে আসে আর চিফ অফিসার সেই অ্যান্টি করাপশন অফিসারদেরকে সেখান থেকে চলে যেতে বলে আর তাদেরকে বলে যে জ্ঞানের বাড়িতে তার মায়ের মৃত্যু হয়েছে, সুতরাং এই সব ইনভেস্টিগেশন পরে করা হবে। কিন্তু ইনভেস্টিগেশন অফিসার তার কোনো কথাই শোনে না। সে সেখানে পড়ে থাকা ডায়েরিটা পড়তে থাকে। সেখানে কার কত লাখ টাকা ঘুষ নেওয়া হয়েছে সব কিছুর হিসাব ছিল
আর সেখানে তাদের চিফ অফিসারেরও নাম লেখা ছিল। অপরদিকে এখন জ্ঞানকে দেখানো হয় যে তাকে চেক আপ করা পুলিশ অফিসারদেরকে লাইনে দাঁড় করিয়ে তাদেরকে শিক্ষা দিতে থাকে। সেই পুলিশ অফিসারেরা বারবার তার কাছে ক্ষমা চাইবার পরে সেখান থেকে জ্ঞান সামনের দিকে এগিয়ে চলে যায়। জ্ঞান কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ একদিক থেকে তার অফিসের সহকর্মীরা তাকে বারবার ফোন দিচ্ছিল, কারণ তারা সবাই জ্ঞানের জন্য ফেঁসে গিয়েছিল। অপরদিকে বাড়ি থেকে জ্ঞানের বড় বোনও তাকে বারবার ফোন করছিল তাকে বাড়ি ফেরার জন্য। অনেক ভেবে চিন্তে রিস্ক জেনে হলেও সে কিছু একটা প্ল্যান করে সে লাশটাকে নিয়েই তার বাড়িতে তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠানে ফিরে চলে যায়। সেখানে গিয়ে জ্ঞান তার ছোট্ট মেয়ে মিনার সাথে দেখা করে। মিনা তার বাবার উপরে রাগ করেছিল কারণ তার বাবা তার জন্য চকলেট কেক আনেনি, কিন্তু তখনই সেখানে জ্ঞানের সহকর্মীরা চলে আসে আর তারা কথাবার্তা বলার জন্য বাহিরে চলে যায়। সেখানে জ্ঞান তার সহকর্মীদের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু তার সহকর্মীরা সবাই জ্ঞানের কাজকর্মের জন্য ফেঁসে গিয়েছিল। তাই সেখানে থাকা ডিটেকটিভ চই নামের একজন গোয়েন্দা অফিসার এই সব দোষ জ্ঞানকে নিয়ে নিতে বলে। জ্ঞান নিজের উপরে দোষ তো নেয়ই না, উল্টে তাদেরকেই হুমকি দেয় যে তাদের বিরুদ্ধে অনেক গোপন তথ্য তার কাছে আছে। এই সব কথা শুনে জ্ঞান এবং চোয়ের মাঝে হাতাহাতি লেগে যায়, আর এমনটা দেখে তাদের বাকি অফিসারেরা তাদের দুজনকে আলাদা করে ফেলে। আর তখনই জ্ঞানের বোন জ্ঞানকে ডাকতে চলে আসে, কারণ ঘরের ভেতরে তার মায়ের শেষকৃত্য অনুষ্ঠানের সবকিছু তৈরি হয়ে গিয়েছিল। পরিস্থিতি এমনটা দেখে জ্ঞানের সকল সহকর্মীরা সেখান থেকে চলে যায়, কারণ সময়টাই ছিল অনেক শোকাবহ। এদিকে একজন লোক জ্ঞানের মায়ের মৃতদেহ সাজিয়ে গুছিয়ে কফিনের ভেতরে তুলে দেয়। এখানে জ্ঞানের বোন তার মায়ের কফিনে একটা ক্রস তুলে দেয়, আর এরপর জ্ঞান আর সেই লোকটি মিলে কফিনের পেরেক গেঁথে দিতে থাকে। এদিকে তখনই জ্ঞানের ফোনে একটা মেসেজ আসে যে একজন অ্যান্টি করাপশন অফিসার জ্ঞানের গাড়ি চেক করতে চায়। মেসেজটা পড়ার সাথে সাথে জ্ঞানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর তখনই জ্ঞান সেই ঘরের ভেতরে থাকা একটা এসির ডাক্ট লাইন দেখতে পায়। জ্ঞান সেই ডাক্টের লাইন ফলো করতে করতে বাহিরে চলে আসে আর কয়েকটা বেলুন কিনে নিয়ে আবার সেই ঘরের ভেতরে চলে যায়। আর এই সব কিছু বাহিরে গাড়িতে বসে থাকা তার সহকর্মীরা দেখতে থাকে। ঘরের ভেতরে গিয়ে বাহিরে সেই ডাক্টের অন্য একটা মুখের একটা ঢাকনা কয়েনের সাহায্যে খুলে ফেলে জ্ঞান। এরপর সে ডাক্টের ভেতরে তার মেয়ের ছোট্ট একটা খেলনা ঢুকিয়ে দেয়, যার পায়ে চিকন একটা দড়ি লাগানো ছিল। এরপর সে ওই লাশ ঘরের ম্যানেজারকে কিছু টাকা ঘুষ দিয়ে নিজের মায়ের সাথে শেষবারের মতো কিছু সময় একা কাটানোর জন্য অনুরোধ করে। ম্যানেজার তার কথায় রাজি হয়ে গেলে জ্ঞান সেই বেলুনগুলো নিয়ে তার মায়ের লাশ ঘরে চলে যায়। জ্ঞান সবার আগে সেই বেলুনগুলো দিয়ে লাশ ঘরের ক্যামেরাটা ঢেকে দেয়, আর এরপর সে টেবিলের মাধ্যমে সেই ঘরের ভেতরে থাকা এসির ডাক্টের ঢাকনা খুলে রিমোটের মাধ্যমে বাহিরে রেখে আসে তার মেয়ের সেই খেলনাটা তার দিকে আনার চেষ্টা করে। জ্ঞানের কাছে মাত্র 15 মিনিট সময় ছিল, তাই সে খেলনাটাকে দ্রুত তার কাছে আনার চেষ্টা করে। আর রিমোটে অতিরিক্ত চাপ পড়ার কারণে সেই খেলনাটা কিছু দূর আসার পরেই অতিরিক্ত শব্দ করতে থাকে। বাহিরে থেকে সেই ম্যানেজার শব্দ শুনতে পারলেও সে ব্যাপারটাকে ইগনোর করে দেয়। এদিকে এতক্ষণে জুতার ফিতার মাধ্যমে জ্ঞান তার মায়ের কফিনের পেরেকগুলো টেনে টেনে খুলতে থাকে। আর তখনই বাহিরে সেখানকার একজন মহিলা কর্মচারী সেই ডাক্টের ভেতরের শব্দটা শুনতে পায়। শব্দ ফলো করে সেই মেয়েটা জ্ঞান যে ঘরে আছে সেই ঘরের দরজায় কান পেতে শুনতে থাকে। আর তখনই ভেতরে থাকা জ্ঞান কফিনের একটা পেরেক মেঝেতে ফেলে দেয়। আর এই পেরেকের শব্দ শোনার সাথে সাথে বাহিরে থাকা মেয়েটি দৌড়ে ছুটে চলে যায় সেখানকার গার্ডকে ডেকে আনার জন্য। এতক্ষণে জ্ঞান সেই কফিনের সবগুলো পেরেক খুলে ফেলেছিল। জ্ঞান তার মায়ের কাছে এই সব কিছুর জন্য ক্ষমা চাইতে থাকে। অপরদিকে দরজার বাহিরে এই মেয়েটা একটা গার্ডকে ডেকে এনেছিল, আর সেই গার্ডটি চিৎকার করে ঘরের ভেতরে ডাকাডাকি করতেই জ্ঞান প্রচন্ড ভয়ে একদম নিশ্চুপ হয়ে যায়। সেই গার্ডটি কন্ট্রোল রুমে ফোন করে ক্যামেরার মাধ্যমে দেখার জন্য বললে কন্ট্রোল রুমে থাকা লোকটি বেলুনের জন্য সেই ঘরের ভেতরে কিছুই দেখতে পাচ্ছিল না। কিন্তু তারা কেউই এই ব্যাপারটাকে একদম সিরিয়াসলি নিচ্ছিল না, কারণ একটা লাশ ঘরের ভেতরে চুরি করার মতো
মতো কী বা ছিল। তাই সারা শব্দ না পেয়ে সেই গার্ড এবং সেই মেয়েটা সেখান থেকে চলে যায়। আর এখন জ্ঞান এটা বুঝতে পেরে জলদি তার কাছে থাকা একটা রিমোটের মাধ্যমে সেই খেলনাটিকে তার দিকে আনার চেষ্টা করে, কিন্তু সেই রিমোটটা কোনোভাবেই কাজ করছিল না। তাই জ্ঞান তার মায়ের কফিনের উপরে থাকা সেই ক্রসটা দিয়ে সেই খেলনাটিকে তার দিকে টেনে আনে। খেলনাটিকে তার দিকে টানার পরে আমরা দেখতে পাই খেলনার সাথে লাগানো সেই চিকন দড়িটার সাথে আরও একটা মোটা দড়ি লাগানো আছে, যেটার অপর পার্শ্বে দুর্ঘটনায় মারা যাওয়া সেই লাশ বাঁধা ছিল। জ্ঞান আসলে সেই লাশটাকে ঘরের ভেতরে আনার জন্য এমনটা আগে থেকেই করে রেখেছিল। এরপর সে সেই দড়িটা টেনে টেনে জলদি সেই লাশটাকে ডাক্টের ভেতর দিয়ে এই ঘরের ভেতরে নিয়ে আসে। আর খুব জলদি সে লাশটাকে তার মায়ের কফিনের ভেতরে ঢুকিয়ে কফিনের পেরেকগুলো গেঁথে দিতে থাকে। হাত দিয়ে পেরেকগুলো গাঁথার সময় হাতে অনেক ব্যথা পায় জ্ঞান, তাই সে তার জুতো দিয়ে পেরেকগুলো গেঁথে দিতে থাকে। অপরদিকে লাশ ঘরের ম্যানেজার সেই ঘরটা চেক করার জন্য দ্রুত গতিতে তার দিকে আসছিল। এতক্ষণে জ্ঞান সেই ঘরের ডাক্টের ঢাকনাটা বন্ধ করে দরজা আনলক করে তার মায়ের কফিনের সামনে মন খারাপ করে বসেছিল। কিন্তু তখনই জ্ঞান একটা মোবাইলের রিংটোন শুনতে পায়, আর সাথে সাথে সে চারপাশে ঘুরে ফিরে দেখতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যে মোবাইলের রিংটোনটা আসলে দুর্ঘটনায় মারা যাওয়া সেই লোকটার পকেট থেকে এসেছে, অর্থাৎ সেই কফিনের ভেতর থেকে। জ্ঞান প্রচন্ড ভয় পেয়ে যায়। সে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তার মৃত মায়ের কাছে আবদার করে যেন তিনি কিছু একটা করেন। আর এরপর সেই মোবাইলের রিংটোন বন্ধ হয়ে যায়, আর সেই ম্যানেজারও ঘরের ভিতরে প্রবেশ করে। ম্যানেজার জ্ঞানকে সেখানে মন খারাপ করে বসে থাকতে দেখে। যাই হোক, এখন সেখান থেকে জ্ঞান তার বেলুনগুলো নিয়ে বেরিয়ে চলে আসে। এখন পরদিন সে কফিনটাকে কবর দেওয়ার জন্য গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। গাড়ির ভেতরে ড্রাইভারও মোবাইলের রিংটোন শুনতে পায়, কিন্তু সে নিজেও ব্যাপারটাকে ইগনোর করে। কবরস্থানে দাফন করার সময়েও লোকজন বুঝতে পারছিল যে কফিনটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি ভারী, কিন্তু তবুও তারা কফিনটাকে দাফন করে দেয়। জ্ঞান সেখানে প্রচন্ড কষ্টে কান্না করতে থাকে। যাই হোক, বাড়ি ফেরার পথে জ্ঞানকে তার চিফ অফিসার ফোন করে একটা গুড নিউজ দেয়। তা হলো অ্যান্টি করাপশন অফিসারেরা কিছু টাকার বিনিময়ে তাদের কেসটা বন্ধ করে দিয়েছে। আর এই ব্যাপারে অফিসার পার্ক নামের একজন পুলিশ অফিসার তাদেরকে সাহায্য করেছে। এখানে চিফের সাথে কথা বলা শেষ করে জ্ঞান ইচ্ছে করে একটা পুলিশের গাড়ির সাথে নিজের গাড়ি ধাক্কা দিয়ে দেয়। আর সে গোয়েন্দা পুলিশ হবার কারণে সেই পুলিশ অফিসারের উপরেই দোষারোপ করতে থাকে। আসলে জ্ঞান ইন্স্যুরেন্সের মাধ্যমে তার গাড়ি সম্পূর্ণভাবে ঠিক করে নিচ্ছিল, যাতে সেই দুর্ঘটনার কোনো প্রমাণ না থাকে। আর ইন্স্যুরেন্স কোম্পানি এমনটাই করে। আর এখন সে ভাবে সে সম্পূর্ণ ব্যাপারটাকে ধামাচাপা দিতে পেরেছে। সম্পূর্ণ দুর্ঘটনার ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে জ্ঞান তার অফিসে ফিরে আসে। আর তখনই চিফ অফিসার তাদেরকে একটা কাজ দেয়, আর সেটা হলো লি নামের একজন ক্রিমিনালকে জীবিত অথবা মৃত তাদেরকে ধরে ফেলতে হবে। আর যখনই জ্ঞান সেই ক্রিমিনাল লি এর ছবি দেখে, সে তো আকাশ থেকে পড়ে, কারণ লি ছিল সেই ব্যক্তিটা যাকে সে গতদিন দুর্ঘটনায় মেরে ফেলেছিল। যাই হোক, এখন তারা ক্রিমিনাল লিকে ধরার জন্য সবাই মিলে মিশন পরিচালনা করে। আর তখনই গাড়ির ভেতরে তাদের চিফ অফিসার তাদেরকে জানায় যে লি ড্রাগস এবং অবৈধ ক্লাব ঘরের ব্যবসা করে, আর তারা যদি লিকে ধরতে বা মারতে পারে তাহলে তাদেরকে প্রমোশন দেওয়া হবে। এটা শুনে জ্ঞান প্রচন্ড আফসোস করতে থাকে, কারণ সে যদি তাড়াহুড়ো করে এইসব কাজ না করত তাহলে এই দুর্ঘটনার জন্য তার উপর কোনো কেস তো হতোই না, বরং সে প্রমোশন পেত। কিন্তু এখন সে তো আর কাউকে কিছু বলতেও পারছিল না, কারণ বলে দিলে সে নিজেই ফেসে যেতে পারত। তো যাই হোক, জ্ঞানের সম্পূর্ণ টিম লিকে ধরার জন্য লি এর বাড়িতে হামলা চালায়। কিন্তু জ্ঞান যেহেতু জানতো যে তারা কেউ লিকে আর কখনোই ধরতেই পারবে না, তাই সে একদম শান্ত ছিল। আর এমনটাই হয়, তারা পুরো বাড়ি ঘর খুঁজে স্বাভাবিকভাবে লিকে কোথাও খুঁজে পায় না। তাই তারা আশেপাশের অন্য সব প্রমাণগুলো খুঁজে ফিরতে থাকে। আর তখনই সেখানে জ্ঞান সেই কুকুরটাকে দেখতে পায়, যেটা সেদিন দুর্ঘটনাস্থলে ছিল। আসলে এই কুকুরটাই ছিল লি এর কুকুর। আর সেই কুকুরের পিছু পিছু গেলে জ্ঞান একটা রাস্তায় এসে পৌঁছায়, যেখানে আসার পরে জ্ঞান বুঝতে পারে যে এই রাস্তাতেই আসলে পরশুদিন দুর্ঘটনা ঘটেছিল, যেখানে জ্ঞানের গাড়ির টায়ারের দাগ স্পষ্টভাবে পড়েছিল। আর তখনই সেখানে জ্ঞানের সাথে একজন পুলিশ অফিসারের দেখা হয়ে যায়। সেই পুলিশ অফিসার তাকে বলে যে সে
এখানে একটা হিট অ্যান্ড রান কেসের ইনভেস্টিগেশন করতে এসেছে। তাদের কাছে খবর আছে কেউ একজন এখানে দুর্ঘটনা ঘটিয়ে লাশটাকে গায়েব করে দিয়েছে। জ্ঞান পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে তারা কিভাবে এই খবরটা পেল। পুলিশ অফিসার তাদেরকে বলে যে তাদের কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছিল যে কিনা তাদেরকে এই সব ঘটনা জানিয়েছে, কিন্তু নিজের কোনো পরিচয় তাদেরকে জানায়নি। এই সব কিছু শুনে জ্ঞান তো প্রচণ্ড টেনশনে পড়ে যায়। আর তখনই সেখানে চিফ এবং অফিসার চই চলে আসে। আর তারা দুজন আবার এই পুলিশ অফিসারকে চিনত, কারণ এই পুলিশ অফিসারটি আসলে অফিসার পার্কের ইউনিটে কাজ করত। সেই অফিসার পার্ক যে কিনা তাদেরকে অ্যান্টি করাপশন অফিসারদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। এই পুলিশ অফিসারটি তাদেরকেও এই দুর্ঘটনার ব্যাপারটা বলে দেয়। আর সে আরও একটা খবর তাদেরকে দেয় যে এখানেই একটা সিসিটিভি ক্যামেরা আছে যার মাধ্যমে হতে পারে দুর্ঘটনার ভিডিও ফুটেজ ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজের কথা শুনে চিফ অফিসার নিজেও সেই ফুটেজটা দেখতে চায়, কারণ তার মনে হয় যে এই ফুটেজটার মাধ্যমে তারা হয়তো ক্রিমিনাল লিকেও খুঁজে পেতে পারে। যাই হোক, চিফ এখন এই ফুটেজ বিশ্লেষণ করার জন্য অফিসার চইকে নিয়োগ করে। প্রচণ্ড রকমের টেনশনে পড়ে যায় জ্ঞান। আর এখন সন্ধ্যার দিকে সেই পুলিশ অফিসার আর অফিসার চই সেই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করার জন্য বসে পড়ে। আর তখনই তাদের ঘরে খাবার নিয়ে চলে আসে অফিসার জ্ঞান অফিসার চইকে খাওয়া দাওয়ায় ব্যস্ত করে দিয়ে নিজেই সেই সিসিটিভি ফুটেজটা দেখতে থাকে। কিন্তু সৌভাগ্যবশত সেই ফুটেজ খুব একটা ক্লিয়ার ছিল না। আর তাছাড়াও দুর্ঘটনাস্থল এই ক্যামেরার রেঞ্জ থেকে অনেকটা দূরে ছিল। জ্ঞান অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়, কিন্তু তখনই অফিসার চই সেই ক্যামেরার ফুটেজে একটা গাড়িকে দেখতে পায় যেটা কিনা হুট করেই রাস্তার মাঝে থেমে গিয়েছিল। সে সেখানে সেই কুকুরটাকেও দেখতে পায় যেটা কিনা সেই গাড়িটার দিকে তাকিয়েছিল। অফিসার চই বুঝে যায় যে এই গাড়িটার মাধ্যমেই আসলে দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া রাস্তার মাঝে হুট করে একটা গাড়ি থেমে যাবার কোনো কারণই সে পাচ্ছিল না। আর তাই সে ভিডিওটাকে আবার রিভাইন্ড করে গাড়িটার নাম্বার প্লেট দেখার চেষ্টা করতে থাকে। আর এই সব কিছু দেখে জ্ঞানের অবস্থা রীতিমতো খারাপ হয়ে যেতে থাকে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। অফিসার চই তো সেই গাড়ির প্রথম নাম্বারটাও বুঝে যায়, কিন্তু সৌভাগ্যবশত তারা কেউই সেই গাড়ির বাকি নাম্বারগুলো পরিষ্কারভাবে দেখতে পায় না। রীতিমতো মরতে মরতে আবারও বেঁচে যায় জ্ঞান। এই সব কিছু শেষ করে বাড়িতে ফিরে চলে আসে জ্ঞান। বাড়িতে তার বোনের সাথে কথাবার্তার দরুন আমরা জানতে পারি জ্ঞানের আসলে ডিভোর্স হয়ে গেছে। আর সেজন্যই আমরা এখনো জ্ঞানের স্ত্রীকে কোথাও দেখতে পাইনি। যাই হোক, পরদিন আবার জ্ঞান তার অফিসে ফিরলে সেদিন দুর্ঘটনাস্থলে থাকা সেই গাড়ির মডেলের ওই সিরিয়াল নাম্বারে থাকা সকল মালিকগুলোর একটা লিস্ট দেখতে পায় সে, যেখানে জ্ঞান তার নিজের নামও দেখতে পায়। আর তখনই জ্ঞানের কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন চলে আসে। আর তখন সেই লোকটি তাকে জানায় যে সেই লোকটি নাকি ক্রিমিনাল লিকে দেখেছে। জ্ঞান তাকে বলে যে দয়া করে কোনো প্রকার প্র্যাঙ্ক কল করবেন না। সে ফোন রেখে দেয়। কিছুক্ষণ পরে জ্ঞানের সামনের একজন অফিসারের কাছে আবার সেই লোকটি ফোন করে। সে আবার জ্ঞানের সাথে কথা বলতে চায়। জ্ঞান তাকে ইগনোর করতে চাইলে সেই লোকটি তাকে বলে যে আপনি লি এর লাশ কোথায় লুকিয়ে ফেলেছেন। দুর্ঘটনার পর তো তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রচণ্ড ভয়ে জ্ঞান সাথে সাথে ফোন রেখে দেয়। সে বুঝে যায় সেদিন দুর্ঘটনায় নিশ্চয়ই কোনো একটা আই উইটনেস আছে। আর তখনই জ্ঞানের পার্সোনাল মোবাইল নাম্বারে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। জ্ঞান বুঝে যায় এই লোকটির কাছে তার মোবাইল নাম্বার সহ তার সকল ইনফরমেশনই আছে। তাই সে ভয়ে তার ফোনই রিসিভ করে না। আর তখনই জ্ঞানের সামনের অফিসারের কাছে ফোন করে সেই লোকটি জ্ঞানকে মোবাইল রিসিভ করতে বাধ্য করে। জ্ঞান মোবাইল রিসিভ করলে সেই লোকটি তাকে বলে যে আপনি লাশটাকে কোথায় লুকিয়ে রেখেছেন। জ্ঞান তাকে বলে যে আপনার কোথাও ভুল হচ্ছে, আমি এসব কিছু জানি না। কিন্তু সেই লোকটি জ্ঞানকে বলে যে আমি জানি আপনি দুর্ঘটনা ঘটিয়েছেন, আর আপনি কিভাবে প্ল্যান করে নিজের গাড়িটা ঠিক করিয়েছেন সেটাও জানি। এইসব কথা শুনে জ্ঞান সেই লোকের উপরে প্রচণ্ড রেগে তাকে গালাগালি করতে থাকে। আর গালাগালি শুনে সেই লোকটি পুলিশের কাছে কমপ্লেন করার জন্য হুমকি দিতে থাকে জ্ঞানকে। জ্ঞান খুব বাজেভাবে ফেসে গিয়েছিল। আর তখনই ফোনের অপর পার্শ্ব থেকে জ্ঞান একটা প্যারেডের আওয়াজ শুনতে পায়। আর জ্ঞান দেখতে পায় যে সেই প্যারেডটা তার পাশেই হচ্ছিল, অর্থাৎ যে লোকটি তাকে ফোন করেছিল সে তার আশেপাশে আছে। জ্ঞান আশেপাশে হন্য হয়ে সেই লোকটিকে খুঁজতে থাকে। আর সেই লোকটিকে বলে
বলে, তুমি কি চাও আমার থেকে? লোকটি তাকে বলে, আমি যা চাই তা তোমাকে পরে বলবো। তখনই জ্ঞান তার সামনে একটা টেলিফোন বুথ দেখতে পায়, আর তার ফোন কাটার সাথে সাথে সেই টেলিফোন বুথে থাকা লোকটিও তার ফোন রেখে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। জ্ঞান বুঝে যায় এই লোকটি তাকে ফোন করেছিল, তাই সে দৌড়ে লোকটার পিছু নেয়। কিন্তু সে লোকটাকে ধরার আগে লোকটি একটা ট্যাক্সিতে করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। জ্ঞান নিজেও তার গাড়ি নিয়ে সেই ট্যাক্সির পিছু করে। বেশ কিছুক্ষণ পিছু করার পরে তাদের গাড়িগুলো একটা সিগন্যালে এসে দাঁড়িয়ে পড়ে, কিন্তু সিগন্যাল গ্রিন হবার পরেও সেই ট্যাক্সিটা সেখান থেকে একদমই নড়ছিল না, বরং সেই ট্যাক্সির ভেতরে থেকে সেই লোকটি হাত বের করে জ্ঞানকে তার মোবাইল দেখতে বলে। অর্থাৎ সেই লোকটি বুঝতে পেরেছিল যে জ্ঞান আসলে তার পিছনে আছে। এদিকে জ্ঞান তার মোবাইল চেক করলে দেখতে পায় লোকটি তাকে রাগানোর জন্য একটা মেসেজ করেছে। জ্ঞান রেগে মেগে তার গাড়ি ছেড়ে ট্যাক্সিটার পেছনে ধাওয়া করতে গেলে ট্যাক্সিটা তার সামনে থেকে চম্পট দিয়ে পালিয়ে চলে যায়। চোখের সামনেই সবকিছু হারিয়ে ফেলে জ্ঞান, সে কিছুই করতে পারে না। আর এখন আমরা সেই ব্ল্যাকমেলার লোকটিকে আবার দেখতে পাই, যে কিনা একটা বিল্ডিং এ ঢুকে তার কাপড় পরিবর্তন করে একজন পুলিশের ইউনিফর্ম পরে নেয়। অর্থাৎ এই লোকটি একজন পুলিশ অফিসার ছিল। আর এর পরের সিনে আমরা জ্ঞানকে তার গাড়ির ভেতরে ঘুম থেকে জেগে উঠতে দেখি, কারণ সেখানে অফিসার চই আর একজন পুলিশ অফিসার এসেছিল। তারা আসলে জ্ঞানের মায়ের কবরের পাশ থেকে ফিরছিল, কারণ তারা ক্রিমিনাল লি এর মোবাইলের লোকেশন ট্রেস করে শেষ লোকেশন হিসেবে সেই কবরস্থানটাই দেখেছিল। কিন্তু নেটওয়ার্ক ব্রেক হবার কারণে তারা আর লোকেশন ট্রেস করতে পারেনি। কিন্তু এখানে অফিসার চই জ্ঞানের গাড়িটা ভালোভাবে দেখতে থাকে, কারণ জ্ঞান তার গাড়ির সামনের অংশটা সম্পূর্ণভাবে পরিবর্তন করে ফেলেছিল। আর তখনই জ্ঞানের ফোনে আবারও সেই ব্ল্যাকমেলার কল করে, আর জ্ঞান কল ধরলে সেই ব্ল্যাকমেলার প্রথমে তাকে বলে যে আমাকে ধরার চেষ্টা আর কখনোই করো না, আমি তোমার সব কিছু জানি। আর এটা শুনে জ্ঞান একটা চাল চালে। সে ব্ল্যাকমেলারকে বলে, তুমি সব কিছু জানলে কিভাবে? আমি যখন লাশটাকে দাফন করেছিলাম তখন তো অনেক অন্ধকার ছিল, তুমি আমাকে দেখলে কিভাবে? তখন সেই ব্ল্যাকমেলার বলে, আমি তোমার পিছু নিয়েছিলাম, তাই আমি সব কিছুই দেখেছি। এটা শুনে জ্ঞান বুঝে যায় এই ব্ল্যাকমেলার এটা জানে না যে সে লাশ কোথায় দাফন করেছে। আর জ্ঞানকে দোষী প্রমাণ করার জন্য লাশই হলো একমাত্র প্রমাণ। জ্ঞান নিজেকে নিরাপদ ভেবে এখন সেই ব্ল্যাকমেলারের উপরে চিৎকার করে তাকে থানায় কমপ্লেন করার জন্য বলে দেয়, কারণ লাশ ছাড়া কেউ জ্ঞানকে দোষী প্রমাণ করতে পারবে না। এরপর থেকে অনেকবার সেই ব্ল্যাকমেলার জ্ঞানকে ফোন করলেও জ্ঞান আর তার ফোন রিসিভই করে না। সেই ব্ল্যাকমেলার জ্ঞানের অফিসে ফোন করলেও জ্ঞান সবাইকে বলে দেয় যে সকাল থেকে কেউ একজন তাকে প্র্যাঙ্ক কল করে খুব জ্বালাতন করছে। এখন সবকিছু ইগনোর করে জ্ঞান তার সহকর্মীদেরকে নিয়ে দুপুরের খাবার খেতে যাচ্ছিল। আর তখনই জ্ঞানের অফিসে সেই ব্ল্যাকমেলার লোকটি এসে জ্ঞানের উপরে সরাসরি হামলা করে দেয়, তাকে মারতে থাকে ফোন রিসিভ না করার জন্য। সেখানে থাকা বাকি লোকজন তাদের দুজনকে ছাড়িয়ে নেয়। আর তখনই সেই ব্ল্যাকমেলার লোকটি জ্ঞানকে অবাক নজরে দেখে তার কাছে ক্ষমা চাইতে থাকে, কারণ সে জ্ঞানকে অন্য লোক মনে করেছিল। আর তখনই অফিসার চই সবাইকে সেই ব্ল্যাকমেলারের সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে এই লোকটি ছিল পুলিশ অফিসার পার্ক, যে কিনা সিনেমার শুরুতে অ্যান্টি করাপশন অফিসারদের হাত থেকে জ্ঞান এবং তার সহকর্মীদেরকে বাঁচিয়ে নিয়েছিল। সবাই একে একে অফিসার পার্কের সাথে পরিচিত হতে থাকে, কিন্তু জ্ঞান অফিসার পার্কের কথা শুনেই বুঝে যায় যে এই লোকটি তাকে ব্ল্যাকমেল করেছিল। যাই হোক, অফিসার পার্ক আবার জ্ঞানের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে ওয়াশরুমে চলে যায়। আর জ্ঞান যেহেতু মার খেয়েছে তাই তার মুখে একটু রক্ত বের হচ্ছিল, তাই সে নিজেও ওয়াশরুমে চলে যায়। আর সেখানে গিয়ে জ্ঞান অফিসার পার্ককে বলে যে তুমি আসলে কি চাও বলো তো। পার্ক তাকে বলে, তুমি আমাকে কোনো প্রশ্ন না করেই লি এর মৃতদেহ এনে দেবে। কিন্তু বরাবরের মতো এবারও জ্ঞান মৃতদেহের ব্যাপারে কিছুই জানে না বলে তাকে জানিয়ে দেয়। কিন্তু এটা শুনে অফিসার পার্ক তাকে হুমকি দিতে থাকে। আর হুমকি শোনার পরে পার্কের সাথে জ্ঞানের বেশ ভালোই মারামারি শুরু হয়ে যায়। কিন্তু মারামারির এক পর্যায়ে পার্ক রীতিমতো জ্ঞানকে কমোডের মাঝে ডুবিয়ে মেরেই ফেলেছিল। আর পরিস্থিতি অস্বাভাবিক দেখে জ্ঞান বাঁচার জন্য লাশ এনে দেবে বলে তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। পার্ক তাকে বলে যে আজকের রাতের মধ্যে আমাকে লাশ এনে দেবে। জ্ঞান বুঝে যায় যে সে কোনোভাবেই পার্কের সাথে জিততে পারবে না, তাই সে বাধ্য হয়ে রাতের বেলা তার মায়ের কবর খুঁড়তে চলে যায়। আর সে কবর খুঁড়ে লি এর মৃতদেহ বেরও করে ফেলে। কিন্তু জ্ঞান ভালোভাবে সে লাশটা
লাশটাকে চেক করতে থাকে, কারণ সে জানতে চাচ্ছিল যে অফিসার পার্ক কেন এই লাশটার জন্য এত কিছু করছে। কিন্তু লাশটাকে ভালোভাবে চেক করার পরেও জ্ঞান কিছু টাকা আর বন্ধ হয়ে পড়ে থাকা মোবাইল ছাড়া কিছুই পায় না। কিন্তু তখনই জ্ঞান খেয়াল করে যে লি এর শরীরে বুলেটের আঘাত আছে, অর্থাৎ লি তার গাড়িতে ধাক্কা খাবার আগেই কোনোভাবে বুলেটের আঘাত পেয়েছিল। সবকিছু ভালোভাবে বোঝার জন্য জ্ঞান সে লাশটাকে সেখানেই ফেলে লি এর মোবাইলটা নিয়ে লি এর বাড়িতেই চলে আসে। সে মোবাইলটাকে চার্জে দিয়ে লি এর ঘর ভালোভাবে তল্লাশি করতে থাকে। খোঁজাখুঁজি করতে করতে সে একটা মানি ব্যাগের ভেতরে একটা প্রাইভেট ব্যাংকের কার্ড খুঁজে পায়। আর তখনই চার্জে থাকা মোবাইলে একটা ফোন কল চলে আসে। আর কল রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে একজন লোক তাকে বলে, আমি ভেবেছিলাম অফিসার পার্ক তোমাকে মেরে ফেলেছে। কিন্তু তখনই সেই লোকটি বুঝতে পারে যে এটা আসলে লি নয়, আর সাথে সাথে সে ফোনটা কেটে দিয়ে তার ফোন বন্ধ করে দেয়। সাথে সাথে জ্ঞান তার জুনিয়রকে ফোন করে বলে লি এর নাম্বারে আসা সর্বশেষ ফোন কল করা ব্যক্তির ছবি এবং লাইভ লোকেশন ট্রেস করে তাকে যেন পাঠিয়ে দেয়া হয়। অপরদিকে আমরা দেখতে পাই অফিসার চোই তার চেম্বারে এসে তার নিজের গাড়ির ট্রাফিক টিকিট চেক করতে থাকে। আর তখনই সে কয়েকদিন আগে জ্ঞানের গাড়ির ট্রাফিক টিকিটে দেখতে পায় সেখানে জ্ঞানের গাড়ির সামনের অংশ সম্পূর্ণ ভাঙাচোরা ছিল। আর এটা দেখেই অফিসার চোয়ের জ্ঞানের উপরে সন্দেহ হতে থাকে। অপরদিকে জ্ঞান লিয়ের কাছে ফোন করা সেই ব্যক্তিটার লাইভ লোকেশনে পৌঁছে যায়, আর তার কাছে এখন সেই ব্যক্তিটার ছবিও ছিল। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান সেই লোকটিকে খুঁজেও পায়, কিন্তু সেই লোকটি জ্ঞানের থেকে পালানোর জন্য দৌড়ে ছুটে যেতে থাকে। জ্ঞান নিজেও তার পিছু করতে থাকে, আর অনেক দূর দৌড়ে পালানোর পর লোকটি এক পর্যায়ে হাঁপিয়ে গিয়ে নিজেই মাটিতে পড়ে যায়। এখন জ্ঞান সেই লোকটাকে ধরে একটা বিল্ডিংয়ের কোনায় এনে দাঁড় করিয়ে ফেলে, আর তারপর তাকে জিজ্ঞাসা করে অফিসার পার্ক লিকে কেন মারতে চাইতো। লোকটি প্রথমে জ্ঞানকে কিছু না বলতে চাইলে জ্ঞান তাকে বিল্ডিং থেকে ফেলে দিয়ে মেরে ফেলার ভয় দেখায়। আর তখন সেই লোকটি তাকে বলে আসলে অফিসার পার্কের একটা সিক্রেট লকারের চাবি চুরি করে নিয়েছিল লি। জ্ঞান তাকে সবকিছু খুলে বলতে বলে, আর তখন সেই লোকটি বলে যে ডিউটিতে থাকাকালীন সময় একসময় পার্ক এবং তার দল অনেকগুলো ড্রাগস জব্দ করেছিল। তারপর তারা সবার সামনে এসে সেই ড্রাগসগুলো পানিতে মিশিয়ে নষ্ট করে ফেলেছিল, কিন্তু পার্ক চুরি করে সেই ড্রাগস মিশ্রিত পানিগুলো সংরক্ষণ করে নেয়। আর এরপর সে পানিগুলো শুকিয়ে ড্রাগসগুলোকে আবার পুনরুদ্ধার করে ফেলে। এরপর পার্ক তার নিজের যে ক্লাবগুলো ছিল সেখানে মদের মধ্যে এই ড্রাগসগুলো মিশিয়ে দিত, যার ফলে পার্কের ক্লাবে আসা সকল মানুষদের এই ড্রাগসের নেশা হয়ে যেত, আর তারা বারবার পার্কের এই ক্লাবে আসতো। এভাবেই পার্ক কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছিল, আর লি ছিল পার্কেরই সহযোগী। পার্ক আসলে লিকে সবার সামনে রেখে নিজে থাকতো গোপনে, আর এই ব্যবসায় কামাই করা কোটি কোটি টাকা পার্ক একটা গোপন লকারে আটকে রেখেছিল। কিন্তু এরপরেই পার্কের এই ব্যবসার উপরে নজর পড়ে যায় এই শহরের সবচেয়ে বড় ডন ইয়াকুজার। ইয়াকুজা পার্কের ব্যবসা চালানোর জন্য অনেকগুলো টাকা দাবি করে বসে, আর সেই টাকার ব্যাপারে পার্ক যখন তার কাছে ডিল করার জন্য গিয়েছিল তখন সেই সুযোগে লি পার্কের সেই সিক্রেট লকারের চাবি চুরি করে নিয়ে পালিয়ে চলে যায়। আর এখন সেই লকারের টাকাগুলো পার্ক আর তার হাতে পাচ্ছিল না। এদিকে ইয়াকুজা টাকা না পেলে তার ব্যবসা বন্ধ করে দেবে, আর এই জন্যই মূলত পার্ক লি এর মৃতদেহ খোঁজার এত চেষ্টা করছিল, কারণ লি আসলে তার খুব দামি জিনিসগুলো নিজের শরীরের ভিতরে রাখত। এই সব কিছু শুনে আবার ছুটে চলে যায় জ্ঞান লি এর মৃতদেহের কাছে। সেখানে সে মেটাল ডিটেক্টর দিয়ে মৃতদেহ চেক করলে মৃতদেহের পায়ুপথের ভেতরে কিছু একটা খুঁজে পায়, আর জ্ঞান মৃতদেহের পায়ুপথের ভেতর থেকে একটা লিপস্টিকের মতো পট খুঁজে বের করে। কিন্তু তখনই সেখানে কেউ একজন জ্ঞানের মুখে টর্চ লাইট ধরে বসে। জ্ঞান মনে করে এই বুঝি পার্ক চলে এসেছে, কিন্তু সেখানে আসলে এসেছিল তারই সহকর্মী অফিসার চই লাশের সাথে হাতে নাতে ধরে ফেলে জ্ঞানকে। চই তাকে বলে আমি তোমার ট্রাফিক টিকিট দেখেই বুঝে গিয়েছিলাম যে তুমি কিছু একটা করেছো, কারণ তুমি যে দুর্ঘটনার কথা আমাদেরকে জানিয়েছিলে এই
ছবিটা তারও একদিন আগের, অর্থাৎ তোমার বলা দুর্ঘটনার আগেও তুমি কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছো, আর এখন এই লাশের সাথে তোমাকে দেখে তো এটা প্রমাণ হয়ে গেল। জ্ঞান তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও চই তার কোনো কথাই শোনে না। সে তাকে গ্রেফতার করে ফেলে, কিন্তু গ্রেফতার করে পুলিশ স্টেশনে নিয়ে যাবার সময় জ্ঞান চইয়ের উপরে প্রচণ্ড রেগে থাকে, কারণ জ্ঞান একদমই চইকে পছন্দ করতো না। কিন্তু বেশ কিছু দূর যাবার পরে চই গাড়ি থামিয়ে জ্ঞানকে বলে, তোমাকে পুলিশে দিলে অনেক দিনের জেল হয়ে যেতে পারে, কিন্তু তুমি জেলে থাকলে তোমার বাচ্চা মেয়েটার কি হবে বলো তো। এটা বলেই চই জ্ঞানকে ছেড়ে দেয়, আর তার কাছে থাকা সেই ট্রাফিক কার্ডটিও ছিঁড়ে ফেলে। চইয়ের এমন ব্যবহার দেখে জ্ঞান বুঝতে পারে যে সে আসলে চইকে কতই না ভুল বুঝেছিল। তাই এখন সে নির্ভয়ে চইকে পার্ক, লি এবং তার দুর্ঘটনার কথা সবকিছু খুলে বলে। এই সব ঘটনা শুনে চই প্রচণ্ড অবাক হয়ে যায়, আর তখনই জ্ঞানের কাছে আবার একটা আননোন নাম্বার থেকে অফিসার পার্ক ফোন করে। সে জ্ঞানকে বলে যে তুমি এখন অফিসার চইয়ের সাথে আছো, তাই না? আমি সব সময় তোমার উপরে নজরদারি করছি। সে জ্ঞানকে গাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আসতে বলে, আর জ্ঞান রাস্তায় আসার সাথে সাথে চইয়ের গাড়ির উপরে একটা বিশাল কন্টেইনার পড়ে যায়, আর অন দ্য স্পট সেখানেই মারা যায় চই। আর এখন অফিসার পার্ক জ্ঞানকে আরও একটা দুঃসংবাদ দেয়। আসলে পার্ক এখন জ্ঞানের বাড়িতেই ছিল। সে নিজেকে জ্ঞানের বন্ধু বলে তার বাড়িতে এন্ট্রি নিয়েছিল। এটা শুনে প্রচণ্ড টেনশনে দ্রুত বাড়ির দিকে ফিরতে থাকে জ্ঞান, কিন্তু সে বাড়িতে ফিরে দেখে ততক্ষণে সেখান থেকে অফিসার পার্ক চলে গিয়েছিল, আর তার বাড়ির লোকজনের সে কোনো ক্ষতিও করেনি। আর তখনই জ্ঞানের ফোনে পার্ক আবার একটা SMS পাঠায়, যেখানে সে বলেছিল তুমি পালিয়ে গেলে বা পুলিশকে সবকিছু বলে দিলেও নিস্তার পাবে না আমার হাত থেকে, কারণ আমি তোমার পরিবারকে মেরে ফেলবো। তাই তুমি কাল সকালের মধ্যে আমাকে লিয়ের লাশ এনে দেবে। জ্ঞান খুব বাজেভাবে ফেসে গিয়েছিল, তাই সে তার পরিবারকে বাঁচানোর জন্য একটা হোটেল বুকিং করে তার বোন এবং মেয়েকে সহ সেই হোটেলে চলে যেতে বলে। আর এখন জ্ঞান একটা ভয়ানক যুদ্ধ শুরু করার প্রস্তুতি নিতে থাকে। সে পুলিশ ওয়াপেন সেন্টারে গিয়ে নিজের পিস্তলের জন্য বুলেট নিতে থাকে, আর সেখানে সে একটা রিমোট কন্ট্রোল বোমের দেখা পায়। জ্ঞান এখন সকালবেলা সে বোমটা নিয়ে লাশের কাছে চলে যায়, আর সে বোমটাকে লাশের মধ্যে ফিট করে দেয়, আর বোমের রিমোট তাকে নিজের গাড়ির চাবির সাথে সেট করে দেয়। আর জ্ঞান এখন বোম লাগানো লাশটাকে নিয়ে পার্কের বলে দেয়া ঠিকানায় চলে যায় সেই লাশটা হস্তান্তর করার জন্য। পার্ক জ্ঞানের জন্য একটা লেকের পাশে অপেক্ষা করছিল। সেখানে পার্ক প্রথমে লিকে চেক করে, আর তারপর তার থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে বুলেটগুলো মাটিতে ফেলে দেয়, আর ফাঁকা বন্দুক তাকে ফিরিয়ে দেয়। এরপর সে মেটাল ডিটেক্টর দিয়ে লি এর মৃতদেহ চেক করে, আর তার শরীরের ভেতরে মেটালের অবস্থান চিহ্নিত করতে পেরে অনেক খুশি হয়ে যায়। সে বুঝতে পারে তার পেটের ভেতরে চাবি আছে। পার্ক সেই চাবিটা তখনই বের করে দেখতো, কিন্তু পরিস্থিতি এমন দেখে জ্ঞান তার মনোযোগ সরানোর জন্য তাকে বলে, তুমি কি লিকে গুলি করে মেরেছিলে? পার্ক বলে, আসলে লি আমার সামনে থেকে পালিয়ে যাচ্ছিল, তাই আমি ওকে গুলি করেছিলাম, আর পালানোর সময় ও তোমার গাড়ির সামনে এসে পড়ে। কিন্তু ওর গুলি লাগার কারণে মৃত্যু হয়েছে নাকি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তা বলা খুবই মুশকিল। যাই হোক, কথাবার্তা শেষ করে সেখান থেকে ফেরার সময় জ্ঞান সেই টাইম বোমটাকে স্টার্ট করে দেয়, আর বোমটা আগামী 2 মিনিটের মধ্যেই ফেটে যেত। তখনই জ্ঞানের পিছন থেকে গুলি ছোড়ে অফিসার পার্ক, কিন্তু জ্ঞান তাকে সাবধান করে দিয়ে বলে, আমি নিজেও কিন্তু একজন গোয়েন্দা পুলিশ, আমি ব্যাকআপ নিয়ে এখানে এসেছি। আমি এমন একটা ইমেল বানিয়ে রেখেছি যেখানে তোমার সকল ব্যবসার ইনফরমেশনগুলো লেখা আছে। আমি যদি মরে যাই তাহলে সেই ইমেইলের মাধ্যমে তোমার সব তথ্য ফাঁস হয়ে যাবে। আসলে এই সব কিছু বানিয়ে বানিয়ে বলছিল জ্ঞান, কিন্তু এই সব কিছু শুনে অফিসার পার্ক জ্ঞানকে তো আর মারেই না, বরং সে জ্ঞানকে তার সাথে কাজ করার জন্য অফার করে। কিন্তু জ্ঞান তার কোনো কথাই রাজি হয় না। সে সেখান থেকে তাড়াতাড়ি সরে আসতে থাকে, আর বেশ কিছুক্ষণ টেনশনে থাকার পরে হঠাৎ করে সেই বোমটা ব্লাস্ট করে অফিসার পার্কের গাড়ি পাশের লেকের ভেতরে পড়ে যায়। এটা দেখে জ্ঞান দৌড়ে তার পিস্তলের বুলেটগুলো আবার পিস্তলে লোড করে নেয়। এরপর সে লেকের ভেতরে ডুবতে থাকা সেই গাড়ির দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে, কারণ যদি বাই চান্স অফিসার পার্ক বেঁচেও যায় তাহলে যেন সাথে সাথে গুলি করে সে তাকে মেরে ফেলতে পারে। এভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও অফিসার পার্কের ওঠার কোনো নাম নিশানা কিছুই দেখতে পায় না সে, আর তাই সে নিশ্চিত
নিশ্চিন্ত হয়ে এবার সে বাড়িতে ফিরে আসে। আলমারির ড্রয়ারে বন্দুকটা রেখে দিয়ে সে বাড়িতে রিল্যাক্স করছিল। সে বাড়িতে একদম একা ছিল, কারণ তার বোন আর তার মেয়ে সেই হোটেলে পালিয়ে গিয়েছিল। সে বেশ নিশ্চিন্তে তৈরি হয়ে তার মেয়ের সাথে ফোনে কথা বলে, আর তখনই তার বাড়িতে কেউ একজন ডোরবেল বাজায়। দরজা খোলার সাথে সাথে সে দেখতে পায় তার সামনে আহত অফিসার পার্ক চলে এসেছে। জ্ঞান তাকে দেখে অবাক হয়ে যায়, আর পার্ক নিজেও জ্ঞানকে কিছু না বলে বাথরুমে চলে যায়। জ্ঞান সেখানে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে, কিন্তু পার্ক সে বাথরুম থেকে বেরোনোর পরে তাকে বলে আজকে তো পানিতে ডুবে থাকার একটা রেকর্ড করে ফেলেছে সে। আর এর পরে জ্ঞানের উপরে এক ভয়ঙ্কর হামলা করে দেয় পার্ক। তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি হতে থাকে। পার্ক সব দিক দিয়ে জ্ঞানের থেকে শক্তিশালী ছিল, তাই সে জ্ঞানকে মেরে তার উপরে একটা আলমারি ফেলে দেয়। কিন্তু সৌভাগ্যবশত আলমারিটা একটা টেবিলে আটকে যায়, যার ফলে আলমারির নিচে তখনও সহি সালামতে জ্ঞান বেঁচেই ছিল। আর সে তার সামনেই তার বন্দুকটাও দেখতে পায়, কিন্তু সে বন্দুকটা নেয়ার চেষ্টা করলে বন্দুকের ট্রিগারটা একটা স্ক্রুর সাথে বেঁধে পিস্তলটা একবার ফায়ার হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত পিস্তলের সেই জায়গায় কোনো গুলি ছিল না, কারণ জ্ঞান সেই গুলিটা আগেই হারিয়ে ফেলেছিল। এখন আবার পিস্তলটা টানার চেষ্টা করে জ্ঞান, কিন্তু পিস্তলটা হাতে নেবার আগেই পার্ক জ্ঞানকে টেনে বের করে আনে আর তাকে আবার প্রচণ্ড মারতে থাকে। কিন্তু জ্ঞান এবার সুযোগ বুঝে তার বেডরুমের দরজা খুলে তার ভেতরে লুকিয়ে পড়ে। পার্কও কম যায় না, সে দরজা ভেঙে তার হাত ঢুকিয়ে দিয়ে দরজা খোলার চেষ্টা করে। কিন্তু এবার জ্ঞান পার্কের হাত টেনে ধরে আর তাতে কামড়ে একটা টাই দিয়ে হাত বেঁধে ফেলে। এর ফলে দরজার সাথে খুব বাজেভাবে আটকা পড়ে যায় পার্ক। আর এই সুযোগে জ্ঞান তার ঘরের জানালা দিয়ে পাশের ফ্ল্যাটে চলে যায়। এভাবে সে পার্কে মারার জন্য আবার তার ঘরে চলে আসে, কিন্তু এটা বুঝতে পেরে পার্ক খুব জোরে টান দিয়ে সেই টাইটাকে ছিঁড়ে ফেলে। আর এবার তাদের দুজনের মাঝে আবার প্রচন্ড মারামারি শুরু হয়ে যায়। মারামারির এক পর্যায়ে পার্ক নিজেও আলমারির ড্রয়ারে সেই বন্দুকটা দেখতে পায়। জ্ঞানকে মেরে ফেলার জন্য সেই বন্দুকটা নেয়ার জন্য ছুটে চলে যায় পার্ক। জ্ঞান নিজেও পার্ককে আটকানোর চেষ্টা করে, কিন্তু পার্ক তার থেকে লম্বা হওয়ার কারণে বন্দুক অবধি পৌঁছে যায়। কিন্তু পার্ক যখনই বন্দুকটাকে নিজের দিকে আনতে যাচ্ছিল, তখনই বন্দুকের ট্রিগারটা সেখানকার স্ক্রুর সাথে আটকে থাকার কারণে ফায়ার হয়ে যায়। সাথে সাথে ঘরের ভেতরে তারা দুজনেই নিশ্চুপ হয়ে যায়। গুলিটা আসলে ফায়ার হয়ে পার্কের একদম মাথায় লেগেছিল, যার ফলে পার্ক সেখানেই নির্মমভাবে মারা যায়। এরপরের সিনে আমরা জ্ঞানকে পুলিশ স্টেশনে পুলিশের সামনে সবকিছু কনফেস করতে দেখি, যার ফলে পুলিশেরা পার্কের সেই গাড়ি এবং পার্কের সকল ব্যবসাপাতি জব্দ করে নেয়। কিন্তু পুলিশ কমিশনার ভাবছিল যে একজন পুলিশ এইসব ড্রাগসের ব্যবসা করছে, আরেকজন পুলিশ দুর্ঘটনায় নিহত লাশকে গায়েব করে দিয়েছে, আর দুইজন পুলিশের মাঝে মারামারিতে একজন মারা গেছে। এই সব ঘটনাগুলো যদি পাবলিকলি সবাই জেনে ফেলে, তাহলে পুলিশের ইমেজটাই নষ্ট হয়ে যাবে। তাই পুলিশ কমিশনার কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। আর এক্ষেত্রে জ্ঞানের চিফ অফিসার নিজেও পুলিশকে সাহায্য করার জন্য বলে। তারা সবাই মিলে এই কেসটাকে বন্ধ করে দেয়। কিন্তু এইসব ঘটনার পরে জ্ঞান প্রচন্ড ট্রমাটাইজ হয়ে তার চাকরি থেকে রিজাইন করে দেয়। তার চিফ অফিসার তাকে আটকানোর চেষ্টা করলেও জ্ঞান একবার শুধু অফিসার চোয়ের ফাঁকা পড়ে থাকা টেবিলটা দেখে, আর সাথে সাথে সে চাকরি থেকে রিজাইন করে নেয়। এরপর জ্ঞান তার মেয়ে, তার বোন, দুলা ভাই সবাইকে নিয়ে তার মায়ের কবরের কাছে চলে যায়। সে তার মায়ের কবরটাকে আরো সুন্দর করে সাজিয়ে ফেলে। সেখানে জ্ঞানের ছোট্ট মেয়েটা পড়ে থাকা পাথরগুলো দিয়ে খেলা করছিল। আর তখনই সেখানে জ্ঞান দেখতে পায় যে ক্রিমিনাল লি এর পেটের ভেতরে থেকে বের করা সেই লিপস্টিকের মতো পটটা এখানে পড়ে আছে। সেদিন আসলে চোয়ের সাথে ধস্তাধস্তি করার সময় এটা এখানেই পড়ে গিয়েছিল। জ্ঞান সেই চাবিটা নিয়ে লি এর বাড়িতে খুঁজে পাওয়া সেই ওয়ালেটে থাকা ব্যাংকের ঠিকানায় চলে যায়। সেটা কোনো নর্মাল ব্যাংক ছিল না, সেটা ছিল একটা প্রাইভেট ব্যাংক, যেটাকে দেখে কোনোভাবে ব্যাংক মনে হচ্ছিল না। সে একটা ব্যাগ নিয়ে ব্যাংকের ম্যানেজারকে বলে, আমি আমার সব টাকা তুলে নিতে চাই। কিন্তু ম্যানেজার তার ব্যাগের দিকে তাকিয়ে বলে, আপনাকে হয়তো কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। তারপর জ্ঞান ম্যানেজারকে তার কাছে থাকা চাবি দেখানোর পরে ম্যানেজার একজন সহকারীকে দিয়ে জ্ঞানকে
সেই গোপন লকারের দিকে নিয়ে যেতে থাকে। চাবি দিয়ে একটা দরজা খোলার পরে জ্ঞানের সামনে আরও একটা দরজা চলে আসে, যেটা কিনা পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল। কিন্তু সৌভাগ্যবশত সেই পাসওয়ার্ডটাও সে চাবির গায়ে লেখা ছিল। জ্ঞান পাসওয়ার্ড দিয়ে দরজা খুলতেই তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সেখানে এক ব্যাগ নয়, পুরো ঘর ভর্তি টাকা ছিল। আর এই জন্যই ম্যানেজার তাকে বলেছিল যে আপনাকে হয়তো কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। যাই হোক, এখন জ্ঞান অফিসিয়ালি এতগুলো টাকার মালিক বনে গিয়েছিল। আর এই সিনের সাথে সাথে আজকের সিনেমাটা শেষ হয়ে যায়। তো আর বেশি কিছু বলে ভিডিওটা লম্বা করব না। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।